নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। অন্নপূর্ণা যোজনা নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন রয়েছে। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ভেরিফিকেশন নিয়ে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, ইন ডিটেলে সমস্ত কিছু আলোচনা করব, তাহলে তোমাদের আর কোনো ডাউট থাকবে না এবং এত হয়রানিও হতে হবে না। এখানে যে সমস্ত প্রশ্ন তোমরা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে করেছো বা কমেন্ট করেছো, সেই রকম বেস্ট পপুলার কিছু প্রশ্ন নিয়েছি। এই সমস্ত প্রশ্ন সবাই করেছে, যেখানে বলা আছে আমার বাড়িতে সরকারি চাকরির লোক আছে, একজন সরকারি চাকরি করে, হয়তো দাদা বা বাবা বা স্বামী, তাহলে আমি কি অ্যাপ্লাই করতে পারবো এই অন্নপূর্ণা ভান্ডার যোজনায়? মানে তোমার বাড়িতে যদি কেউ সরকারি চাকরি করে, গভর্নমেন্ট জব করে, তাহলে তুমি কি অ্যাপ্লাই করতে পারবে? এটা একটা প্রশ্ন। আবার অনেকে প্রশ্ন করছে যে স্বামী যদি সরকারি চাকরি করে, তাহলে তার ওয়াইফ বা স্ত্রী সে কি অন্নপূর্ণা ভান্ডার যোজনায় অ্যাপ্লাই করতে পারবে? দ্বিতীয় প্রশ্ন, যদি নিজে সে কোনো কাজ করে, তাহলে কি এই প্রকল্পে আবেদন করতে পারবে? অনেক মহিলা আছে যারা প্রাইভেট জব করে, তারা কি এখানে অ্যাপ্লাই করতে পারবে? সেটাই পরবর্তী প্রশ্ন। প্রাইভেট জব করলে কি সেই মহিলা আবেদন করতে পারবে? আর একটা হচ্ছে কারা ৩,০০০ টাকাটা পাবে না, কারা পাবে না, কোন ডকুমেন্ট ভুল আছে এবং কোন ক্যাটাগরির মহিলারা এটা পাবে না। এছাড়া সব থেকে যেটা কনফিউজ প্রশ্ন, যেটা নিয়ে মানুষজনের মধ্যে হয়রানি সব থেকে বেশি হয়েছে, সেটা হচ্ছে ভেরিফিকেশনটা। সেটা অনলাইনে করবো নাকি অফলাইনে করব, কোনটা তোমাকে করতে হবে? ভেরিফিকেশন কোন প্রসেসে করতে হবে? ভেরিফিকেশন কাদের করতে হবে? সবাই কি করতে হচ্ছে? অনলাইনে হচ্ছে, অফলাইনে হচ্ছে, বিশাল কনফিউশন আছে। তো ভিডিওটা দেখো, সবকিছু ইন ডিটেলে বলবো, কোনো কনফিউশন হবে না। প্রথমে অন্নপূর্ণা ভান্ডার যোজনা নিয়ে জানি। এটা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু ছিল টিএমসির আমলে, এবং বিজেপি সরকার গঠন করার আগেই যখন তারা প্রচারে নেমেছিল, তখন বলেছিল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করবে যদি ক্ষমতায় আসে। সেখানে ওই লক্ষ্মীর ভান্ডারের ১৫০০ টাকা বা ১৭০০ টাকা, সেটাকে বাড়িয়ে তারা ৩,০০০ টাকা করবে, এবং সেই মতোই কাজ চলছে। ভাতার পরিমাণ এখানে ৩,০০০ টাকা। এই টাকাটা সরাসরি অ্যাকাউন্টে পাঠানো হবে ডিবিটির মাধ্যমে, মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। তাহলে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা, তার সঙ্গে ডিবিটি চালু আছে কিনা, এটা অবশ্যই চেক করে নেবে। না থাকলে আমাদের ভিডিও দেখে বাড়ি বসেই ডিবিটি করতে পারবে, সেই ভিডিওটা দেখে নাও। অনেক লোকজন আমার ভিডিও দেখে ডিবিটি করেছে, এবং অনলাইনে যাদের ডিবিটি হবে না, তাদেরকে ব্যাংকে গিয়ে ডিবিটি করতে হবে, ঠিক আছে? আর ১লা জুন থেকে টাকা দেবে এই অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পে, ১লা জুন থেকে টাকা দেবে। এবং নতুন যে আবেদন করতে চান, সেই নতুন আবেদন শুরু হবে সেটাও ১লা জুন থেকে। তাহলে এখানে পুরোপুরি ক্লিয়ার হয়ে যান। ১লা জুন থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বিজেপি সরকারের পক্ষ থেকে, এবং অনলাইন পোর্টাল চালু হবে, যেখানে যারা নতুন ভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে চাইছেন, তারাও ১লা জুন থেকেই করতে পারবেন, ঠিক আছে? এরপরে আসি যে কারা টাকা পাবে না। ভালো করে দেখবেন, কারা টাকাটা পাবে না সেটা বলছি। যারা এসআইআর এ সার্ভে সম্পূর্ণ করেননি, অর্থাৎ এসআইআর যখন হয়েছিল, যারা এসআইআর এ অংশগ্রহণ করেননি, তারা এখানে টাকা পাবে না। এরপরে যাদের নাম ভোটার লিস্টে নেই, এই যে ফাইনাল একটা ভোটার লিস্ট পাবলিশ হয়েছে, সেই ভোটার লিস্টে তোমার নাম নেই, যদি ডিলিট হয়ে গিয়ে থাকে বা রিমুভ হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি এখানে টাকা পাচ্ছ না। ভোটার লিস্টে তোমার নাম ডিলিট হয়ে গেছে, তাহলেও তুমি টাকা পাবে না। যারা সরকারি চাকরি করেন, যে সমস্ত মহিলারা সরকারি জব করেন, গভর্নমেন্ট সেক্টরে জব করেন, গভর্নমেন্ট জব, তারা এখানে টাকা পাবেন না। এবং যারা ইনকাম ট্যাক্স দেন, মানে যারা আইটিআর ফাইল করেন, ইনকাম ট্যাক্স ফাইল করেন, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন, সেই সমস্ত মহিলারা আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনার নামে যদি আইটিআর ফাইল হয় বছরে, তাহলে আপনি আবেদন করতে পারবেন না। এছাড়া সরকারি পেনশন পান এমন মহিলারাও অ্যাপ্লাই করতে পারবেন না। অর্থাৎ আপনি এমন একজন মহিলা যিনি সরকারি পেনশন পান, সরকারি পেনশন তারাই পায় যারা সরকারি জব করেছিল এককালীন, এবং তার নামে বর্তমানে সরকারি পেনশন চালু আছে, প্রতি মাসে সরকারের পক্ষ থেকে পেনশন পায়, সেই সমস্ত ক্যাটাগরির মহিলারা টাকা পাবে না। তাহলে এই সমস্ত লোকজন বা মহিলারা এখানে টাকা পাবে না। কারা টাকা পাবে, এবার ভালো করে বুঝবেন কারা টাকা পাবে। এখানে শর্ত যেটা, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তাহলে রোহিঙ্গা বলো, বাংলাদেশিরা বলো, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। শুধুমাত্র পশ্চিমবঙ্গের যারা স্থায়ী বাসিন্দা, সেই সমস্ত মহিলারাই এখানে আবেদন করবেন, তারাই টাকা পাবেন। আপনাকে অবশ্যই মহিলা হতে হবে। বয়স লাগবে মিনিমাম ২৫ থেকে ম্যাক্সিমাম ৬০ বছরের মধ্যে, কারণ ৬০ বছরের বেশি বয়স হয়ে গেলে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা চলে আসে। তাহলে মিনিমাম ২৫, ম্যাক্সিমাম ৬০। নিজের নামে সরকারি চাকরি থাকা চলবে না, এটা বললাম আগেই যে সরকারি চাকরি করলে, সরকারি থেকে পেনশন পেলে আবেদন করতে পারবেন না। এবং তার সঙ্গে ইনকাম ট্যাক্স দিলে আপনি আবেদন করতে পারবেন না। ইনকাম ট্যাক্স যদি না দেন, তাহলে আপনি আবেদন করবেন। ইনকাম ট্যাক্স দিলে সে তো আর মধ্যবিত্ত বা দরিদ্র মহিলার মধ্যে পড়ে না। ইনকাম ট্যাক্স তারাই দেয় যাদের ইনকামটা সেই লেভেলের, তাহলে আপনি আবেদন করতে পারবেন না। এরপরে
পরবর্তী প্রশ্ন, বাড়িতে সরকারি চাকরি থাকলে এই টাকাটা পাবেন কিনা? এইটা অনেকের মনে প্রশ্ন। কারোর হাজবেন্ড এখানে সরকারি জব করে, তার নামে সরকারি পেনশন আছে, তার পিএফ পিএসআই আছে, তাহলে তার স্ত্রী বা তার ওয়াইফ কি অ্যাপ্লাই করতে পারবে? অনেকের এখানে দাদা কাজ করে, অনেকের বাবা, অনেকের ভাই বোন সরকারি চাকরি করে, সেক্ষেত্রে কি বলা হয়েছে? তো তোমার স্বামী সরকারি চাকরি করলেও তোমার কোনো সমস্যা নেই আবেদন করতে, অথবা তোমার বাবা বা তোমার পরিবারের অন্য যে কেউ যদি সরকারি চাকরি করে তাহলে তোমার আবেদন করতে কোনো সমস্যা নেই। শুধুমাত্র আবেদনকারী যে রয়েছে সেই ব্যক্তি, সেই মহিলা যদি নিজে সরকারি চাকরি করে তাহলে সে টাকা পাবে না। পরিবারের অন্য সদস্যের যে কেউ চাকরি করতে পারে, এখানে সেটা কিন্তু ধরা হবে না, কারণ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ইন্ডিভিজুয়াল লেভেলে দেখা হচ্ছে। মানে আবেদন করার সময় তোমার কি শর্ত আছে, তোমার কি এলিজিবিলিটি ম্যাচ করছে। যদি তোমার এলিজিবিলিটি ম্যাচ করে তাহলেই তুমি টাকা পাবে। মানে বাড়িতে একজন মহিলা আছে, তার স্বামী চাকরি করে, তার নামে পেনশন, বা তার বাবা ভাই ইনকাম ট্যাক্স ফাইল করে, তাতে সেই মহিলার কোনো সমস্যা নেই, কারণ মহিলার নামে না কোনো সরকারি চাকরি আছে, না সে নিজে ইনকাম ট্যাক্স ফাইল করে, এবং না সে কোনো সরকারি পেনশন পায়। তাহলে তার আবেদন করতে কোনো প্রকার সমস্যা নেই। বাড়িতে আপনার হাজবেন্ড সরকারি চাকরি করতে পারে, আপনার বাবা দাদা পরিবারের যে কেউ করতে পারে। আপনার নামে এই সমস্ত জিনিস যদি না থাকে তাহলে আপনি আবেদন করবেন এবং টাকা পাবেন, কোনো অসুবিধা হবে না। এইবার প্রশ্ন আসছে, যে সমস্ত মহিলারা প্রাইভেট সেক্টরে জব করেন তাহলে তারা কি আবেদন করতে পারবেন? এইখানে লেটেস্ট আপডেট অনুযায়ী প্রাইভেট চাকরি করলে আবেদন করা যাবে, কোনো সমস্যা হবে না। কন্ট্রাকচুয়াল কাজ করেন এমন অনেক মহিলা, তারাও কিন্তু আবেদন করতে পারবে। তোমার যদি ছোটখাটো কোনো ব্যবসা থাকে তাহলেও আবেদন করতে পারবেন। ছোটখাটো ব্যবসা মানে আপনার একটা মুদির দোকান আছে, বা আপনার একটা ফলের দোকান আছে, বা আপনি ছোটখাটো যে কোনো ব্যবসা করেন, আপনি আবেদন করতে পারবেন। তবে সেই ব্যবসা যেন ইনকাম ট্যাক্সের আওতায় না পড়ে, তাহলে ইনকাম ট্যাক্স দিলে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না। তাহলে আপনার যদি বিজনেস যতক্ষণ ছোট বা স্মল থাকছে ততক্ষণ আপনি আবেদন করতে পারবেন। যখন সেই বিজনেসটা ইনকাম ট্যাক্স আওতায় পড়ছে, আপনার বিজনেসের নামে ইনকাম ট্যাক্স ফাইল করতে হচ্ছে, তখন আবেদন করতে পারবেন না। সেটাই বলা হয়েছে, ব্যবসায় কম ইনকাম হলে সাধারণত কোনো সমস্যা হবে না, কিন্তু ব্যবসার ইনকাম যদি এমন হয় যে আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হচ্ছে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন না। এরপরে ভেরিফিকেশন নিয়ে অনেকের প্রশ্ন আছে, যে ভেরিফিকেশন সবাইকে করতে হবে কিনা। এখানে বড় করে লিখে দিয়েছি, ভেরিফিকেশন সবাইকে করতে হবে না, সবার জন্য না। এটা কাদের জন্য? যাদের এসআইআর এর নাম বাদ চলে গেছে, ডিলিট হয়ে গেছে, তারা করবে এটা। ট্রাইব্যুনালে বা সিএ তে অ্যাপ্লাই করেছো, অ্যাপ্লাই সাকসেসও হতে পারে বা আন্ডার প্রসেসও থাকতে পারে, তারাও এখানে ভেরিফিকেশন করবে। এছাড়া যাদের তথ্যে কোনো প্রকার ভুল আছে, মনে করো ভোটার কার্ড, তার সঙ্গে যে আধার কার্ড ডকুমেন্ট, এটার কোনো ভুল আছে, ভোটার কার্ডে নাম আছে একরকম, আধার কার্ডে নাম আছে একরকম, ভোটার কার্ডের ডেট অফ বার্থ একরকম আছে, আধার কার্ডে একরকম থাকতে পারে, অথবা আধার কার্ডে কোনো প্রকার সমস্যা আছে, সেই ক্ষেত্রে এই ভেরিফিকেশন করতে হবে। তাহলে সবার করার প্রয়োজন নেই। আপনার যদি কোনো প্রকার সমস্যা না থাকে, লক্ষ্মীর ভান্ডার নিয়মিত পেতেন এবং কোনো সমস্যা নেই, এসআইআর এও ঠিক আছে, ভোটার লিস্টেও নাম ঠিক আছে, আধার কার্ড ভোটার কার্ড তাতেও নামের বানানে কোনো সমস্যা নেই, জন্ম তারিখেও কোনো সমস্যা নেই, তাহলে আপনাকে ভেরিফিকেশন করতেই হবে না। ঠিক আছে, এটা সবার জন্য নয়। এটা কিন্তু অফিসিয়াল নোটিশে বলা আছে, যারা সিএ করেছে বা যারা মৃত, যারা শিফটেড, যারা অ্যাবসেন্ট, সেই সমস্ত লোকজনদের এখানে এই ভেরিফিকেশনটা করতে হবে। এইবার এই ভেরিফিকেশন সবাইকে যে করতে হবে না, সেটার যে নোটিশটা সেটাও এখানে দেখবেন বলা আছে, যারা অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, ডুপ্লিকেট, সেই সমস্ত লোকজনের ভেরিফিকেশন করতে হবে। এবং এই যে এসআইআর এর যাদের নাম নেই, যারা এএসডিডি ফাউন্ড হয়েছে, তারা এখানে এই ভেরিফিকেশন গুলো করবে। ঠিক আছে, এরপরে দেখুন ভেরিফিকেশন অনলাইনে হবে নাকি অফলাইনে। সবার আগে বলি, ভেরিফিকেশন করা সাধারণ পাবলিকের জন্য নয়, মানে আমি আপনি এদের জন্য ভেরিফিকেশন নয়। ভেরিফিকেশন কারা করবে? ভেরিফিকেশন করবে কারা? এই যে বিডিও বা এসডিওর যারা সরকারি আধিকারিক আছে, তারা ভেরিফিকেশন করবে। তাহলে আমরা দেখেছি যে উত্তর 24 পরগনা জেলা বা নর্থ 24 পরগনা জেলাতে একটা অনলাইন লিঙ্ক দিয়েছে, যেখানে গিয়ে সাধারণ পাবলিক অনলাইনে ভেরিফিকেশন করছে। তাহলে সেটা কি? এখানে আমি ক্লিয়ার করে দিই, নর্থ 24 পরগনার ডিএম অফিস থেকে একটা নোটিশ জারি করা হয়েছে, যেখানে ডিএম সাহেব বা নোটিশের বক্তব্য হচ্ছে, সম্ভবত এটাই ছিল, যে নর্থ 24 পরগনায় প্রচুর লোকজন রয়েছে যারা অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হয়ে যাবে নাম, লক্ষ্মী ভান্ডার পেত। তো এত লোকজন থাকার দরুন সরকারি আধিকারিকদের পক্ষে সম্ভব হচ্ছে না যে দুদিন বা একদিনের মধ্যে এত ভেরিফিকেশন কমপ্লিট করা, যার জন্য এই সরকারের পক্ষ থেকে একটা পোর্টাল লঞ্চ করা হয়েছে, এবং সেই পোর্টালে বলেছে যে পাবলিকরাও যদি এখানে ভেরিফিকেশন করে দেয় তাহলে কাজটা দ্রুত বা তাড়াতাড়ি হয়ে যাবে, যার জন্যই এটা পাবলিশ করা হয়েছে। তাহলে ভেরিফিকেশন করা আমাদের কাজ নয়, ভেরিফিকেশনটা করা সরকারের আধিকারিকদের কাজ, কিন্তু তাদের কাছে এত প্রেসার ছিল যার জন্য তারা
বাধ্য হয়ে দেখছে যে ওই সময়ের মধ্যে এত ভেরিফিকেশন করা সম্ভব নয়, ওই জন্য শুধুমাত্র এই নর্থ 24 পরগনা এই একটা জেলাতেই পোর্টাল লঞ্চ করা হয়েছে এবং 2 দিন সময় দেওয়া আছে যে সাধারণ মানুষজন যাতে নিজেরাও করতে পারে, যে কোনো সাইবার ক্যাফেতে গিয়েও করতে পারে, যার জন্য এটা করা হয়েছে। তাহলে শুধুমাত্র 24 পরগনা, উত্তর 24 পরগনার মানুষজন আপনারা ভেরিফিকেশন করুন, বাড়ি বসেও করতে পারেন বা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়েও করতে পারেন। কিন্তু ভেরিফিকেশন কারা করবেন? আবারও বলছি, যাদের এই সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়ছেন তারাই ভেরিফিকেশন করবেন, সবার জন্য নয়। এইখানে আমি একটা জিনিস দেখেছি যে পঞ্চায়েত থেকে মাইকিং করে, টোটোতে করে মাইকিং করে বলা হয়েছে ভেরিফিকেশন করতে, এবং যেহেতু অনেকে বুঝতে পারেনি বা ক্লিয়ার করে ঘোষণা করা হয়নি, যার জন্য সবাই ভেরিফিকেশন করছে। আমি দেখছি সকালবেলা থেকে শুরু করে রাত 12টা-1টা পর্যন্ত সাইবার ক্যাফের সামনে বিশাল বড় লাইন, সাধারণ মানুষজন প্রচুর হয়রানি হয়েছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কোনো নোটিশ না আসা পর্যন্ত বা সঠিক তথ্য না জানা পর্যন্ত এরকম হয়রানি হবেন না। আমাদের চ্যানেল ফলো করুন বা ইউটিউবে প্রচুর চ্যানেল আছে, তারা সঠিক আপডেট দেয়। তো যাদের ভেরিফিকেশন করতে হবে না তারাও সাইবার ক্যাফেতে গিয়ে ভেরিফিকেশন করছে, অপ্রয়োজন, সেটা কোনো দরকারই ছিল না। এবং যাদের করতে হবে তাদের তো করতে হবেই। এইবার এটা গেল নর্থ 24 পরগনা। এবার বাদ বাকি জেলা, 24 পরগনা জেলা তো আলোচনা করলাম, সেই জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলোতে অফলাইনেই হচ্ছে, বাকি জেলাগুলোতে কিন্তু অফলাইনেই হচ্ছে, ঠিক আছে? তাহলে তাদের কি করে করবে? তারা অফলাইনে, তাদেরকে কিচ্ছু করতে হবে না, তাদের জেলার যে বিডিও এসডিও আছে, অফিস আছে, সেখানকার যে স্টাফরা তারা ভেরিফিকেশন করে নিচ্ছে। এইবার দেখা গেল ভেরিফিকেশন করার সময় যে ধরো কোনো একটা আবেদনকারী, তার ধরো কোনো ডকুমেন্ট মিসিং, আধার কার্ড নেই বা ভোটার কার্ড তাদের কাছে নেই, আবেদন ফর্মে নেই, তখন তারা ওই পার্টিকুলার আবেদনকারীকে ফোন করে অফিসে আসতে বলতে পারে, বিডিওতে বা এসডিওতে আসতে বলতে পারে ডকুমেন্ট নিয়ে। এর থেকে আর বেশি কিছু না। তাহলে ভেরিফিকেশন বাদ বাকি জেলাগুলোতে সরকারি স্টাফরা করছে, যদি প্রয়োজন হয় তাহলে কল করতে পারে এবং তখন বিডিও বা এসডিওতে ডকুমেন্ট নিয়ে যেতে হতে পারে, ঠিক আছে? আর শুধুমাত্র নর্থ 24 পরগনাতে অনলাইনে চালু হয়েছিল, আর তাও এটা সবার জন্য নয়, যাদের সমস্যা ছিল তাদের, বাদ বাকি যাদের কোনো সমস্যা নেই তাদের এটা কিছু করতে হবে না। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ আপডেট। আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন। যদি একটু উপকারে আসে লাইক করবেন ভিডিওটা। আর যখন ফর্ম ফিল আপ শুরু হবে 1 জুন থেকে, আমরা ফর্ম ফিল আপের ডিটেল ভিডিও আপনাদেরকে দেবো। তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। এছাড়া আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। কোনো প্রকার আপডেট আসলে সেখানে আমরা পোস্ট করবি। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। দেখা হয় পরবর্তী ভিডিওতে।